স্বাগতম দর্শক বন্ধুরা। আজকের প্রতিবেদনটি শুরু করার আগে আমি আপনাদের সাথে আমার মনের কিছু একান্ত ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই। দেখুন, আমি জানি এবং আপনারাও জানেন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে। গত কয়েক মাসে ওপার বাংলায় সরকার পরিবর্তনের পর এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়াকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, আর তার চেয়েও বড় কথা, দুই দেশের সাধারণ মানুষের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখি একে অপরের প্রতি রাগ, অভিমান আর অবিশ্বাস। একজন ভারতীয় হিসাবে আমি দেখতে পাই আমার আশেপাশের মানুষ বা ভারতের সাধারণ জনতা হয়তো বাংলাদেশের কোনো উন্নতি দেখলে বা বড় কোনো পদক্ষেপ দেখলে এখন আর আগের মতো খুশি হয় না, বরং বাঁকা চোখে দেখে। কিন্তু বিশ্বাস করুন, গতকাল যখন আমার চোখের সামনে এই খবরটা ভেসে উঠল যে বাংলাদেশ ইউরোপের অন্যতম সেরা যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কেনার জন্য ইতালির সাথে চুক্তি করে ফেলেছে, তখন সত্যি বলছি, বুকে হাত রেখে বলছি, আমার মনে একটুও হিংসা বা ভয় কাজ করিনি। উল্টে আমার ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠেছিল। কেন জানেন? কারণ আমি জানি এই খবরটা আমার দর্শকদের জন্য, আমার বাংলাদেশি ভাইদের জন্য কত বড় গর্বের বিষয়। একটা দেশ যাকে অনেকেই হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল ভাবত, সেই দেশ যখন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে এমন একটা রয়্যাল ডিল সাইন করে, তখন সেটা দেখে হাততালি না দিয়ে পারা যায় না। আজকের এই প্রতিবেদনে আমি একজন ভারতীয় হিসাবে নয়, বরং আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং একজন অ্যানালিসিস্ট হিসাবে এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। আজ আমি প্রমাণ করে দেব যে রাজনীতি নিজের জায়গায়, কিন্তু আপনাদের ভালো লাগা আর আমার ভালো লাগার মধ্যে কোনো বর্ডার নেই। বাংলাদেশ যে আজ একটি অসাধ্য সাধন করেছে, সেটা কতটা বড় ব্যাপার তা আজ আমি আপনাদের বুঝিয়ে বলবো। তো চলুন, রাজনীতি ভুলে, হিংসা ভুলে আজকের এই ঐতিহাসিক খবরটার গভীরে যাওয়া যাক। প্রিয় দর্শক, সবাইকে চমকে দিয়েছে বাংলাদেশ। একেই বলে সাইলেন্ট কিলার। বাংলাদেশ এমন এক মাস্টার স্ট্রোক খেলেছে যা দেখে গোটা দক্ষিণ এশিয়া তো বটেই, খোদ ইউরোপের মিডিয়াতেও হইচই পড়ে গেছে। আপনারা কি জানেন বাংলাদেশ কি কিনেছে? কোনো সাধারণ খেলনা নয়, কোনো সেকেন্ড হ্যান্ড মালও নয়, সোজাসুজি ইউরোপের গর্ব, আকাশের রাজা ইউরোফাইটার টাইফুন। হ্যাঁ দর্শক, এক কিঞ্চিতও আমি বাড়িয়ে বলছি না, ভিডিওটি দেখতে থাকুন, সমস্ত ডিটেলস পাবেন এই ভিডিওতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন, যে রাফেল নিয়ে ভারতের এত গর্ব, এত আলোচনা, ঠিক সেই রাফেলকে নেক টু নেক টক্কর দেওয়ার মতো বা তার চেয়েও ভয়ঙ্কর ক্ষমতার অধিকারী এই ইউরোফাইটার টাইফুন এখন উড়বে বাংলাদেশের আকাশে। এটা শুধু একটা যুদ্ধ বিমান কেনা নয়, এটা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের এক বিশাল হুঙ্কার যে আমরাও পারি, আমরা কারো চেয়ে কম নই। চীন চেয়েছিল তাদের সস্তা মাল গছিয়ে দিতে, পাকিস্তান চেয়েছিল তাদের পুরনো টেকনোলজি দিতে, কিন্তু বাংলাদেশ সবাইকে না বলে দিয়ে সোজা হাত মিলিয়েছে ইতালির সাথে। আর এই খবরটা শোনার পর বিশ্বাস করুন, একজন অ্যানালিসিস্ট হিসাবে আমি আমার চেয়ারে স্থির হয়ে বসে থাকতে পারিনি। কারণ আমি জানি এই ডিলটা দক্ষিণ এশিয়ার পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার সমীকরণকে কিভাবে বদলে দিতে পারে। দেখুন, খবরটা শুনলে আপনি হয়তো প্রথমে বুঝতেই পারবেন না যে এটা ভারতের জন্য ভালো খবর নাকি খারাপ খবর। তাই প্রথমেই আমি খুব সহজ ভাষায় পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি, তারপর আলোচনা করব এটা ভারতের জন্য কতটা মঙ্গলের আর কতটা চিন্তার। আসলে আপনারা স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পাবেন বাংলাদেশের সেনাবাহিনী আজ ইতালির কোম্পানি লিওনার্দোর সাথে অফিসিয়ালি একটা চুক্তি সই করে ফেলেছে। এই চুক্তির পর ইতালি এখন বাংলাদেশ বিমান বাহিনীকে 12টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় যুদ্ধ বিমানগুলোর ডেলিভারি ফাস্ট ট্র্যাক বা খুব দ্রুত করা হবে। এর পাশাপাশি বাংলাদেশের ভেতরেই এমন এক ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো তৈরি করা হবে যেখানে এই বিমানগুলোর দেখাশোনা হবে, মেনটেনেন্স বা মেরামতি হবে এবং সব রকম সাপোর্ট দেওয়া হবে।
অর্থাৎ দেখা গেলে বাংলাদেশ সত্যি একটা জবরদস্ত এবং খুব শক্তিশালী চুক্তি সই করেছে। কারণ আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না যে এই ইউরোফাইটার টাইফুন আসলে কি জিনিস। সহজ কথায় ইউরোফাইটার টাইফুন হলো ভারতের গর্ব রাফেল যুদ্ধবিমানের সমকক্ষ বা রাফেলকে টক্কর দেওয়ার মতো একটি ফাইটার জেট। এমনকি ভারত যখন রাফেল কেনার কথা ভাবছিল তখন ভারতের প্রথম পছন্দ বা ফার্স্ট প্রেফারেন্স ছিল এই ইউরোফাইটার টাইফুনে। কিন্তু সমস্যা হলো এই বিমানটি কোনো একটা দেশ একা বানায় না, ইউরোপের অনেকগুলো দেশ মিলে এটা তৈরি করে, যেমন ব্রিটেন, জার্মানি, স্পেন এবং ইতালি। ভারত তাই চায়নি যে আমাদের যুদ্ধবিমান এতগুলো দেশের পার্টস দিয়ে তৈরি হোক, কারণ ভবিষ্যতে যদি কোনো একটা দেশের সাথে সম্পর্কের কোনোভাবে অবনতি হয় তাহলে পার্টস আসা বন্ধ হয়ে যেতে পারে বা সাপ্লাই চেনের সমস্যা হতে পারে। ভারত এই ঝুঁকিটা নিতে চায়নি, তাই ভারত রাফেলকে বেছে নিয়েছে। আর আপনারা শুনলে অবাক হবেন, আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে শত্রুতার জেরে অনেক ইউরোপীয় দেশ আমেরিকান F-35 বিমানকে রিজেক্ট করছে। আর জানেন F-35-এর বদলে তারা কি কিনছে? তারা এই ইউরোফাইটার টাইফুনই কিনছে, যাতে F-35-এর অভাব পূরণ করা যায়। সুতরাং আপনারা এতেই আন্দাজ করতে পারছেন যে এই জেটটি কতটা শক্তিশালী এবং কাজের। তবে এটি অনেক দামিও বটে, প্রায় রাফেলের মতোই দাম। তাই অবাক হওয়ার বিষয় হলো বাংলাদেশের কাছে এত টাকা এলো কোথা থেকে যে তারা 12টা ইউরোফাইটার টাইফুন কেনার ক্ষমতা রাখছে। কারণ কথাটা ভালো করে বুঝে দেখুন যে চীন বা আমেরিকা তো আর ইউরোপীয় জেট কেনার জন্য বাংলাদেশকে টাকা দেবে না, তাই না? তারা তো চাইবে বাংলাদেশ তাদের নিজেদের বিমান কিনুক। তাই আমি এই এগ্রিমেন্টটা বা চুক্তিটা ভালো করে স্টাডি করলাম এবং বোঝার চেষ্টা করলাম যে আসলেই কি হচ্ছে। দেখুন, এখানে ইউরোপীয় দেশগুলোই বাংলাদেশকে ফিন্যান্স করেছে বা টাকা দিচ্ছে, অর্থাৎ টাকাটা ওখান থেকেই আসছে এবং বাংলাদেশকে পরে অল্প অল্প করে তা শোধ করতে হবে। এক কথায় বলতে পারেন কিস্তিতে এই যুদ্ধ বিমানগুলো কেনা হচ্ছে। কিন্তু এখন আসল প্রশ্ন হলো, এটা ভারতের জন্য ভালো খবর না ভাই খারাপ খবর? প্রথমে বলি কেন এটা ভালো খবর। দেখুন, ভারতের জন্য এটা ভালো খবর এই কারণেই যে বাংলাদেশের এতদিন প্ল্যান ছিল তারা চীন এবং পাকিস্তানের তৈরি J-17 যুদ্ধ বিমান কিনবে। আর সমস্যাটা এখানেই ছিল, কারণ J-17 আসার সাথে সাথে বাংলাদেশে চীনের প্রভাব বা ইনফ্লুয়েন্সও চলে আসতো। ভারতের যে চিকেন নেক শিলিগুড়ি করিডোর এলাকাটি রয়েছে তার কাছেই বাংলাদেশে বেশ কিছু এয়ারফিল্ড আছে যেগুলো চীন ডেভেলপ করতে চাইছিল। চীন চাইছিল ওই এয়ারফিল্ড এবং এয়ারপোর্টগুলোকে J-17 এবং অন্যান্য চীনা যুদ্ধ বিমান ওঠানামার উপযোগী করে তুলতে। মানে সোজা কথায়, বাংলাদেশ যদি J-17 কিনত তবে তারা শুধু বিমান কিনত না, বরং ভারতের বর্ডারের কাছে চীন এবং পাকিস্তানকে এনে বসিয়ে দিত। তাই সেদিক থেকে দেখলে এটা ভারতের জন্য অবশ্যই ভালো খবর যে বাংলাদেশ J-17-এর বদলে ইউরোফাইটার টাইফুন কিনছে। কিন্তু J-17 না কেনার পিছনের কারণ কি? দেখুন, প্রথমত নাইজেরিয়ার মতো বেশ কিছু দেশে J-17 এবং চীনা যুদ্ধবিমান বিক্রি করা হয়েছিল, যেখানে সেগুলো ফেল করেছে। এই বিষয়গুলো দেখে বাংলাদেশ হয়তো সিদ্ধান্ত নিয়েছে যে J-17 কেনা ততটা রিলায়েবল বা ওই পয়সা উসুল ব্যাপারটা হবে না, তাই তারা ইউরোফাইটার টাইফুনের মতো বেটার অপশানের দিকে গেছে। তবে খারাপ খবরটা কোন সেন্সে? দেখুন, খারাপ খবর এই সেন্সে যে ভারতের চিকেন নেকের কাছে এখন এমন এক যুদ্ধ বিমান মোতায়েন থাকবে, এই ইউরোফাইটার টাইফুন, যা রাফেলের কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিতে পারে। এটা ভারতের জন্য সত্যি নতুন সমস্যা তৈরি করতে পারে। দেখুন, এই ইউরোফাইটার টাইফুনের এমন কিছু ভয়ানক ক্ষমতা আছে যা শুনলে আপনারা বুঝতে পারবেন কেন এই বিমানটিকে আকাশের রাজা বলা হয়। প্রথমেই আসি এর সুপার ক্রুজ টেকনোলজির কথায়। সাধারণ যুদ্ধ বিমানকে শব্দের চেয়ে জোরে ছুটতে হলে
আফটার বার্নার জ্বালাতে হয়, যাতে প্রচুর তেল খরচ হয়। কিন্তু ইউরোফাইটার টাইফুন কোনো এক্সট্রা জোর ছাড়াই শব্দের চেয়ে দ্রুত গতিতে উঠতে পারে। মানে শত্রু কিছু বুঝে ওঠার আগেই এটা হামলা করে নিমেষের মধ্যে গায়েব হয়ে যেতে পারে। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়ের কারণ হলো এর মিটিওর মিসাইল। এটি এমন এক মিসাইল যার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। একে বলা হয় নো এসকেপ জোনের রাজা। অর্থাৎ একবার যদি এই মিসাইল লক করা হয়, শত্রুর বিমান যতই কসরত করুক আকাশে, বাঁচার সম্ভাবনা শূন্য। একজন ভারতীয় অ্যানালিস্ট হিসাবে এখন বলি, কেন এই বিমানটি ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। আসল খেলাটা কিন্তু হার্ডওয়্যারে নয়, আসল খেলাটা সফটওয়্যারে। ইউরোফাইটার টাইফুনে রয়েছে প্রিটোরিয়ান ডাস নামের এক অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। সোজা বাংলায় বললে এটা একটা অদৃশ্য দেয়াল। ভারতের রাডার বা মিসাইল যদি এই বিমানকে ট্র্যাক করার চেষ্টা করে, তবে এই বিমানের সফটওয়্যার অটোমেটিক্যালি ভারতের রাডারকে জ্যাম করে দেবে বা বোকা বানিয়ে দেবে। আর এর ফলে এখন ভারতের রাফালকে টক্কর দেওয়ার মতো বা কোনো ক্ষেত্রে রাফালকে ছাপিয়ে যাওয়ার মতো প্রযুক্তি বাংলাদেশের হাতে চলে এলো। বিশেষ করে ভারতের চিকেন নেকের এত কাছে এমন হাইটেক সফটওয়্যারযুক্ত বিমান থাকা মানে ভারতীয় বিমান বাহিনীকে এখন তাদের পুরো ডিফেন্স স্ট্র্যাটেজি নতুন করে সাজাতে হবে। সত্যি বলতে এটা ভারতের জন্য বড়সড় মাথা ব্যথার কারণ। তবে দর্শক বন্ধুরা, আমি যেহেতু আপনাদের নিজের লোক বলে মনে করি, তাই আবেগের পাশাপাশি বাস্তব বা গ্রাউন্ড রিয়ালিটিও আপনাদের সামনে পরিষ্কার করা আমার দায়িত্ব। দেখুন, খুব ঠান্ডা মাথায় লজিক দিয়ে একটা বিষয় আমাদের বুঝতে হবে। দেখুন, ইউরোফাইটার টাইফুন নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা যুদ্ধ বিমান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি ভারত ও বাংলাদেশের সামরিক শক্তির তুলনা করি বা ভারতের বিশাল বিমান বাহিনীর সাথে এই 12টি বিমানের মোকাবিলার কথা ভাবি, তবে সেটা কিন্তু বাস্তবের সাথে মিলবে না। কেন জানেন? কারণটা হলো ভলিউম বা সংখ্যা তত্ত্ব। ভারতের কাছে বর্তমানে 260টিরও বেশি সুখোই 30 MKI রয়েছে, যা আকাশের ত্রাস। এর সাথে আছে 36টি রাফাল, MiG-29 এবং ভারতের নিজের তৈরি তেজাস। সব মিলিয়ে ভারতের অ্যাক্টিভ কম্ব্যাট এয়ারক্রাফটের সংখ্যা কয়েকশো। সেখানে 12টি ইউরোফাইটার টাইফুন যতই শক্তিশালী হোক না কেন, সংখ্যার বিচারে এটা ভারতের বিশাল বহরের সামনে সমুদ্রে এক ফোঁটা জলের মতো। ভারত যদি কখনো তার পুরো শক্তি প্রয়োগ করে, তবে এই 12টি বিমান দিয়ে সেই বিশাল ঢেউ গণিতিকভাবে সামলানো অসম্ভব। দেখুন, একটা কথা আছে ডিফেন্সে, কোয়ান্টিটি হ্যাজ এ কোয়ালিটি অফ ইটস ওন। অর্থাৎ যখন সংখ্যা অনেক বেশি হয়, তখন সেটাই অনেক বড় গুণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, আর সেখানেই বাংলাদেশের এই সিদ্ধান্তের আসল সার্থকতা। বাংলাদেশ এই বিমানগুলো ভারতের সাথে যুদ্ধ করে ভারতকে হারানোর জন্য কিনছে না। কোনো বুদ্ধিমান দেশই সেটা ভাববে না। বাংলাদেশ এগুলো কিনছে ডিটারনেন্স বা প্রতিরোধ তৈরি করার জন্য। এর মানে হলো, এতদিন হয়তো মনে করা হতো বাংলাদেশের আকাশে খুব সহজেই প্রবেশ করা যাবে, কিন্তু এখন এই ইউরোফাইটার থাকার অর্থ হলো শত্রু যেই হোক, সে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর আগে অন্তত কয়েকবার তারা ভাববে। তারা জানবে বাংলাদেশে ঢুকলে এমন এক ঘাতক বসে আছে যে পাল্টা মারাত্মক একটা কামড় দিতে পারে। অর্থাৎ ভারতের সাথে সম্মুখে জিততে যাওয়াটা এখানে পয়েন্ট নয়। পয়েন্ট হলো নিজেকে এতটা শক্তিশালী করা যাতে কেউ আপনাকে দুর্বল ভেবে আঘাত করার আগে সাহস না পায়। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশ 100তে 100 পেয়েছে। তারা ভারতকে টেক্কা দেওয়ার জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ায় নিজেদের সম্মান এবং আত্মমর্যাদা টিকিয়ে রাখার জন্য এই মাস্টার স্ট্রোক নিয়েছে। এখন শেষ করার আগে দর্শক, বাংলাদেশের এই নতুন শক্তি নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কতটা গর্বিত? নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানান। আর হ্যাঁ, আজকের এই নিরপেক্ষ বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি আরও অনেক মানুষের সাথে শেয়ার করে দিন, যাতে এই তথ্যগুলো আরও অনেক মানুষ জানতে পারে।
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।